ভারতবর্ষ তথা গোটা বিশ্বে এই এমন একটি মন্দির যেখানে ভগবান শিব আর বিষ্ণু কিন্তু একসাথে বিরাজমান, মানে একদম হাতের কাছে 10 ফুট হবে। সেরা সেরা সেরা। আর উদয়গিরিতে আছে মোট 18টি গুহা। তো আমরা এক এক করে ঘুরে দেখব। উপরে যাচ্ছিস? উপর থেকে পুরোটা দেখা যাবে খুব ভালো করে, তার জন্য আসছে উপরে। মন্দিরের ভেতরে ফোন, ভিডিও ক্যামেরা, যাবতীয় ইলেকট্রনিক্স জিনিস, তারপরে চামড়ার জিনিস কিচ্ছু অ্যালাউ নাই। আর এইদিকে দেখতে পাচ্ছেন সব লাইন দিয়ে গুহা, মানে আগেকার দিনের ইতিহাস সব এই দেওয়ালে খোদাই করা আছে। আর আজকে হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ ডে, মানে গোটা ওয়ার্ল্ডে যত ওয়ার্ল্ড হেরিটেজের আন্ডারে যত স্থাপত্য আছে সব জায়গায় কিন্তু আজকে বিনামূল্যে আপনারা প্রবেশ করতে পারবেন। তো এই মন্দির পূর্বগঙ্গা বংশের প্রথম রাজা নরসিংহদেব তৈরি করেছিলেন 1255 খ্রিস্টাব্দে। আর এই সার্কেলটা আপনারা দেখতে পাবেন হচ্ছে 10 টাকার নোটে। আপনারা পুরী ভ্রমণের প্রথম পর্বে দেখেছেন আমরা শিয়ালদা থেকে রাত 8টার পুরী দুরন্ত এক্সপ্রেসে করে পুরী পৌঁছাই এবং পুরীতে রয়েছে একটি সুন্দর বাজেট ফ্রেন্ডলি হোটেলে, যার নাম হোটেল রায় প্যালেস। পুরীতে আমরা প্রথম দিন জগন্নাথ ধাম দর্শন করেছিলাম ও বিচ মার্কেট ঘুরে দারুণ সুন্দর একটি দিন কাটিয়েছিলাম। আজ শুরু হচ্ছে পুরী ভ্রমণের দ্বিতীয় দিন আর দ্বিতীয় পর্ব। হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম পুরী। আর পুরীতে আজকে আমাদের ডে 2, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে সাইট সিনে। চলুন হোটেলের বাইরে বেরোই, তারপরে আপনাদেরকে সব কিছু বলছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 5টা 20। আর চারিদিকে অন্ধকার দেখতেই পাচ্ছেন। আমি আর অভি রওনা দিলাম হচ্ছে পান্থনিবাসের উদ্দেশ্যে, কারণ আজকে আমরা যে সাইট সিনটা করব সেটা হচ্ছে ওটিডিসি বাস অপারেটর, যে এখানকার সরকারি যে সংস্থা আছে সেটাতে করেই আজকে আমরা ঘুরবো। তো সাইট সিন অনেক ধরনের হয়ে থাকে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে নন্দনকানন, তারপরে হচ্ছে উদয়গিরি, তারপরে সূর্য মন্দির। এই সাইট সিনগুলো আজকে আমরা করব। তো আপনারা যারা এই ওটিডিসির বাস সার্ভিসে করে আপনারা সাইট সিন করতে চাইছেন, আপনাদেরকে প্রথমে পৌঁছাতে হবে হচ্ছে পান্থনিবাস। সেটা আমাদের হোটেল থেকে মোটামুটি 2 কিলোমিটার দূরে, নাকি 2 কিলোমিটার দূরে। তো হোটেলের সামনে থেকে অটো পাওয়া যায়, তো ওখানে ভাড়াটা একটু বেশি নেয়। তো আমি আর ভাবলাম যে মেরিন ড্রাইভ পর্যন্ত চলে যাই, সেখান থেকে হয়তো কমে শেয়ারেও কিন্তু টোটো আমরা পেয়ে যাব। তো হোটেল থেকে 2 পা হেঁটেই একটা অটো পেয়ে গেলাম। তো দেরি হয়ে গেল বলে অটোটা করেই নিলাম। তো আপনারা চাইলে মেরিন ড্রাইভের ওখান থেকে অটো নিতে পারেন। আর আমাদের পার হেড পড়ছে হচ্ছে 50 টাকা করে। হোটেল থেকে আমাদের অটো করে আসতে টাইম লাগলো 5 মিনিটও লাগলো না, একদম কাছেই। 5 মিনিটে 50 টাকা, একদম 5 মিনিটে 50 টাকা নিল। তো সবাইকে পুরী ভ্রমণের দ্বিতীয় পর্বে স্বাগত জানাই। তো এইমাত্র আমরা পান্থনিবাসে এসে পৌঁছালাম, দেখতেই পাচ্ছেন এই হলো পান্থনিবাসের এরিয়া। আর এখান থেকেই আজকে আমাদের পুরীর সাইট সিনের বাস ছাড়বে হচ্ছে 6:30টার সময়। আর আমাদের মানে সব সাইট সিন করে ব্যাক করার টাইম হচ্ছে 6:30, মানে ওই 12 ঘন্টার ট্যুর। তো দারুণ একটা ভ্রমণ পর্ব আপনাদের সামনে তুলে ধরছি, ভিডিওটি দেখতে থাকুন। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 6:30, আর পান্থনিবাসের চত্বরে দেখুন প্রচুর বাস লেগেছে, মানে সবাই যাবে হচ্ছে সাইট সিনে। আর এই যে এইদিকে এই নীল বাসটি দেখতে পাচ্ছেন, এই বাসটি হলো আজকে আমাদের বাস। আর এই ওটিডিসির বাসে আপনারা কিভাবে ঘুরবেন তো সবই ইনফরমেশান দেবো। চলুন, বাস চলে এসছে, আগে সিটে বসি, তারপরে সব ডিটেলস আপনাদেরকে দিতে থাকবো। এই হচ্ছে ড্রাইভার কেবিন, আর এই হচ্ছে বাসের ভেতরটা। বাহ, দারুণ সুন্দর ভেতরটা। আমাদের কত আছে? 20-21। আর এই বাসের ভেতরে সিটিং অ্যারেঞ্জ যা দেখা যাচ্ছে 2x2। আর 7:40 বাজছে এই যে ঘড়িতে। আর আমাদের বাস ছেড়ে দিল পান্থনিবাস থেকে। কাজগুলো একটু অস্পষ্ট হয়ে আছে, এই যে এবার দেখা যাচ্ছে ভালো করে। সিটগুলো কিন্তু দারুণ দারুণ, মানে এইভাবে একদম আরাম করে আপনারা পুরো ট্যুর করতে পারবেন। আর আপনারা যদি এই ওটিডিসির বাসে যদি সাইট সিন করতে যান, তাহলে এই বাসেই একজন গাইড দাদা আছে, মানে ওটিডিসির যত বাস আছে সব বাসেই থাকে একজন করে গাইড। তো সব কিছু আমাদেরকে বুঝিয়ে বলে দিল, মানে কোন মন্দিরে কি নিয়ে যেতে পারবো, কোথায় কি অ্যালাউ আছে, কোথায় কি অ্যালাউ নাই, সব কিছু আমাদেরকে বলে দিল। আর আমরা যেসব ডেস্টিনেশনে যাব সেই সব ডেস্টিনেশনের আগে সেই ব্যাপারে আমাদেরকে কিছু ইতিহাস বলে দিচ্ছে, মানে এই ব্যাপারটা কিন্তু দারুণ। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 7:30, আর
7:30টার সময় আমাদের বাস দাঁড়ালো। এইখানে আমাদের হচ্ছে ব্রেকফাস্ট টাইম, আর আমাদের এখানে ব্রেকফাস্টে টাইম দিল হচ্ছে 15 মিনিট। তো আপনারা এই 15 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া, যদি কারোর টয়লেটের প্রয়োজন হয় টয়লেট করে নিতে পারেন। আর এইদিকে আছে হচ্ছে হোটেল, আর এই হলো রেস্টুরেন্ট, শ্রীহরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই হচ্ছে ধাবা। তা এখানে আপনারা সকালবেলায় ডিম টোস্ট, তারপরে সাউথ ইন্ডিয়ান যেসব খাবারগুলো হয়, ধোসা, ইডলি, বড়া সবই পাওয়া যাচ্ছে। তো আপনারা চাইলে এখান থেকে সকালের ব্রেকফাস্ট করে নিতে পারেন। আর আজকে আমাদের প্রথম স্পট হচ্ছে ধৌলিগিরি। আর ধৌলিগিরি যাওয়ার জন্য আমাদের বাস এখানে দাঁড়ালো। আর এই ছোটো গাড়ি করে আমাদেরকে ওপরে উঠতে হবে, কারণ বাস ওপরে উঠতে পারবে না সমতল থেকে মোটামুটি 700 মিটার উঁচুতে। তো এই যে এই ছোটো গাড়িতে করে আমরা এখন যাব হচ্ছে ওপরে। তো আপনারা যে প্যাকেজ বুক করবেন ওই প্যাকেজের মধ্যেই সব কিছু ধরা থাকবে। এই ছোটো গাড়ির জন্য আপনাদেরকে কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না। ওই যে দূরে দেখা যাচ্ছে ওপরে শান্তিস্তূপা, আমরা এখন ওখানেই যাচ্ছি। আমাদের ট্রাভেলার এখানে নামিয়ে দিল, আর সামনে ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে, এখান দিয়ে আমাদেরকে ওপরে উঠতে হবে। আরে একদিনে সব কভার করতে হবে বলেছি, মানে আমরা যে ট্যুরটা করছি আজকে, এই ট্যুরটা করতে একদম পারফেক্টলি 3 থেকে 4 দিন টাইম লাগে। তো সেটা আমরা আজকে 12 ঘন্টায় কভার করব। তো আমরা ওই নিচ দিয়ে উঠে এলাম, উঠে এসে এই হচ্ছে দৃশ্য উপর থেকে। মানুষজন বিমল খেয়ে এখানে সব থুতু ফেলে রেখেছে। এটা মানে থুতু ফেলার জায়গা। এখানকার অবস্থাটা দেখুন, বিমল ফিমল খেয়ে সব থুতু ফেলে রেখেছে। আর এই হচ্ছে উপর থেকে দৃশ্য, ঘোলাটে ঘোলাটে হয়ে আছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু খালি চোখে দারুণ লাগছে দেখতে। যেহেতু শীতকাল বলে ধরুন কুয়াশা টাইপের পড়ে আছে। সামনে যে দয়া নদীটি দেখতে পাচ্ছেন, এটি 261 খ্রিস্টপূর্বে পুরো রক্তে বয়ে গিয়েছিল, মানে রক্তগঙ্গা বয়ে গিয়েছিল বললেই চলে। তো মৌর্য সম্রাট অশোক আর কলিঙ্গের মধ্যে যে যুদ্ধ হয়, এই যুদ্ধে এই নদীটি পুরো রক্ত হয়ে গিয়েছিল। মানে এক ভয়াবহ দৃশ্য। তো সেই দৃশ্য দেখেই সম্রাট অশোক ভয়ভীত হয়ে যায়, তারপরেই তার হাত থেকে তলোয়ার পড়ে যায়। তো অশোক ভেবেছিল যে এইরকমভাবে চলতে থাকলে তো আরও মানুষজন মারা যাবে, আরও ক্ষয়ক্ষতি হবে। তো তখনই সম্রাট অশোকের হাত থেকে তলোয়ার পড়ে যায়, তখনই যে সিদ্ধান্ত নেয় যে যুদ্ধ থামিয়ে দেব। তারপরেই সম্রাট অশোক এই শান্তি বার্তা গোটা পৃথিবীতে ছড়িয়ে দেয়। মানে এই বুদ্ধ স্তূপ যে দেখতে পাচ্ছেন গোটা পৃথিবীতে আছে। আর এই যে স্তূপটি দেখতে পাচ্ছেন, এই স্তূপটি ইন্ডিয়া সরকার আর জাপান সরকার মিলে 55 কি 53 বছর আগে এই শান্তি স্তূপটি স্থাপন করেন। আর এটা জাপান সরকারের মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই 52 লাখ টাকা 52 লাখ টাকা মতো খরচ হয়েছিল। জাপান সরকার আর ইন্ডিয়া সরকার দুজনের তত্ত্বাবধানে এই স্তূপটি তৈরি হয়। খুব সুন্দর একটি জায়গা। আশেপাশের ভিউটা একবার দেখুন। এই যে এই নদীটি পুরোটা লাল হয়ে গিয়েছিল, মানে একবার আপনারা ভাবুন যে কেমন দৃশ্য হয়েছিল, মানে জলের জায়গায় পুরো রক্ত বয়ে গিয়েছিল। আমরা এখন চলে এলাম হচ্ছে লিঙ্গরাজ মন্দির। তো লিঙ্গরাজ মন্দিরের ভেতরে ফোন, ভিডিও ক্যামেরা, যাবতীয় ইলেকট্রনিক্স জিনিস, তারপরে চামড়ার জিনিস কিচ্ছু অ্যালাউ নাই। তাই আপনাদেরকে ভেতর থেকে তো দেখাতে পারবো না। তো দর্শন করে আসি, তারপরে চেষ্টা করব বাইরে থেকে আপনাদেরকে মন্দিরটি দেখানোর। আমরা এখন লিঙ্গরাজ মন্দির দেখে বাইরে এলাম। এই যে পেছনে দেখতে পাচ্ছেন আমার, তো মানে এই ইতিহাস ব্যাখ্যা করার ভাষা পাচ্ছি না। তো আপনারা এখানে অবশ্যই আসবেন আর ইতিহাস অবশ্যই জানবেন। ভারতবর্ষ তথা গোটা বিশ্বে এই এমন একটি মন্দির যেখানে ভগবান শিব আর বিষ্ণু কিন্তু একসাথে বিরাজমান। আর আপনারা সবাই জানেন যে শিবলিঙ্গে কিন্তু তুলসী পাতা দেওয়া হয় না, কিন্তু গোটা বিশ্বের মধ্যে এই এমন একটি মন্দির যেখানে শিবলিঙ্গের ওপরে কিন্তু তুলসী পাতা চড়ানো হয়, মানে তুলসী পাতা দেওয়া হয়। তো ভেতরে গেলাম, মানে একটা আলাদাই পজিটিভ এনার্জি কিন্তু কাজ করছিল। অসাধারণ। আর জানা যায় যে 12টি জ্যোতির্লিঙ্গ আছে। তো আপনারা যে জ্যোতির্লিঙ্গ দর্শন করে যে পুণ্য অর্জন করবেন, তার থেকে এই লিঙ্গরাজ মন্দির যদি আপনারা দর্শন করেন, তার থেকে দ্বিগুণ আপনারা পুণ্য অর্জন করবেন। এটাই হলো এখানকার বিশ্বাস। তো এখানে ভগবান বিষ্ণু আর শিব একসাথে বিরাজমান, মানে সবথেকে পাওয়ারফুল গড হচ্ছে এই লিঙ্গরাজ মন্দির। আর এইখানে চারপাশে রয়েছে হচ্ছে মহাদেব, আর মাঝখানে বিরাজমান আছে হচ্ছে স্বয়ং বিষ্ণু। তো আপনারা
এই লিঙ্গরাজ মন্দিরে এলে সেটা আপনাদেরকে ভেতরে ঢুকেই দেখতে হবে। আর এই যে অভি দৌড়ে দৌড়ে আসছে, অসাধারণ। তা ভেতরে ঢুকলি কেমন লাগলো বল? হেভি, মানে মন্দিরের যে গন্ধটা সেটা লাগছিল। আর পুরনো মন্দির ধরুন, মানে এত পুরনো মন্দির এই ফার্স্ট টাইম মানে দেখলাম। পুরীর জগন্নাথ মন্দিরের থেকেও এই মন্দির বেশি পুরনো, মানে ফার্স্ট টাইম দেখলাম, মনে হয় আলাদা আবেগ, একদম ভগবানকে ছুঁয়ে এসেছি। মানে সত্যি বাবা মন প্রাণ সব ধন্য হয়ে গেল। যা করার করবে, অসাধারণ যা করবে অসাধারণ। বাবাই করবে। লিঙ্গরাজ মন্দির দেখে এখন রওনা দিলাম হলো উদয়গিরি আর খণ্ডগিরির দিকে। তো এই লিঙ্গরাজ মন্দির থেকে উদয়গিরি খণ্ডগিরি যেতে আধ ঘন্টা মতো টাইম লাগবে। তো আজকে এই জার্নিটা কিন্তু আমরা দারুণ মজা করছি, দারুণ, মানে বাসের সবাই মিলে দারুণ মজা করতে করতে যাচ্ছি। অসাধারণ একটা ট্রিপ হচ্ছে আমাদের। আর একটা কথা বলার ছিল, আমাদের এই প্যাকেজে মানে যেটাই ঘুরছি আমরা 4 জায়গায় টিকিট লাগে। তো 4 জায়গায় বড়দের টিকিট হচ্ছে 350 করে, আর 3 থেকে 12 বছর হলে 250 টাকা। 3 বছরের নিচে হলে কোনো পয়সা লাগবে না। 3 থেকে 12 বছর 250 টাকা, আর তার উপরে হলে 350 টাকা। আমরা দুজন আছি, আমাদের 700 টাকা লেগেছে। মানে এখান থেকে যে আমাদের গাইড দাদা আছে ওকে দিয়ে দিলে ও আগে থেকে পুরো টিকিট কেটে রাখে ওরা ফোনে ফোনে। তো আপনারা আসলে নিজে নিজে করার দরকার নেই, ওনাকে দিয়ে দেবেন, ওটাই সুবিধা হবে। আপনাদেরকে গিয়ে টিকিট কাটা ওটা ঝামেলা, ওরা নাম লিখে ফোন নাম্বার লিখে নিয়ে নেবে, ওরাই কেটে দেবে সব। আর যেখানে যেখানে গাড়ি চেঞ্জ করতে হবে না করতে হবে, কোনো পয়সা দেওয়ার দরকার নেই, এখান থেকে সব হয়ে যাবে। কারণ নিজে নিজে করতে গেলে কি টাইম বেশি লাগবে। আমরা এখন চলে এলাম উদয়গিরি আর খণ্ডগিরির সামনে। এই যে এই দিকটি হচ্ছে উদয়গিরি আর ডান দিকে হচ্ছে খণ্ডগিরি। তো আমরা উদয়গিরিতেই যাব, চলুন। ভেতরে প্রচুর গুহা আছে। তো জানা যায় যে আমাদের ভারতবর্ষের মধ্যে সবথেকে পুরনো গুহাগুলির মধ্যে অন্যতম হচ্ছে এই উদয়গিরি। তো আমরা এখন চলে এলাম হচ্ছে উদয়গিরি, আর উদয়গিরিতে আছে মোট 18টি গুহা। তো আমরা এক এক করে ঘুরে দেখব, দেখি কটা গুহা ঘুরতে পারি আর সব কিছু আপনাদেরকে দেখাবো। আর এইটি হলো ওপর, আমরা সিঁড়ি দিয়ে ওপর দিয়ে উঠে এলাম। তো এই আশেপাশে প্রচুর গুহা আছে, ওই যে ওদিকে দূরে মানুষজন উঠছে দেখতে পাচ্ছেন। আর এই যে গুহাটি দেখছেন, এটি কিছুটা কৃত্রিমভাবে আর কিছুটি প্রাকৃতিকভাবে তৈরি। এই যে এখানে গুহাতে সব টুরিস্টরা বসে ছবি তুলছে। উপরে যাচ্ছিস? উপর থেকে পুরোটা দেখা যাবে খুব ভালো করে, তার জন্য আসছি উপরে। তো আমরা দুজন দেখতে যাচ্ছি, একটু হাঁপিয়ে গেছি, একদম উপরে উঠেছি আমরা। এই যে দেখছেন পুরো শহর, আর এদিক থেকে পুরো ভুবনেশ্বর শহর দেখা যাচ্ছে। যা লাগছে না দেখতে, সেরা লাগছে। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, যে গুহাটি দেখতে পাচ্ছেন, এটি হলো গণেশ গুহা। এই যে এখানে লেখা আছে গণেশ গুহা। এটার মধ্যে নো এন্ট্রি আছে, ঢুকতে দেবে এই না। গুহাটার ভেতরে যাই হোক ঢুকতে দেয় না কোনো কারণে। ঘুরতে ঘুরতে আর একটা গুহার দিকে চলে এলাম। তো চলুন একটা গুহার ভেতরে প্রবেশ করে দেখি যে কেমন ফিলিংস। আর এই যে অভি এখানে বসেই আছে। হেভি ফিলিং, পুরো ঠান্ডা ভেতরটা, মানে বাইরে রোদ্র গরম লাগছে, ভিতরে ঢুকলে পুরো ঠান্ডা। মানে অরিজিনাল গুহায় প্রথম বসে আছে আমি। একদম অসাধারণ অসাধারণ। তো আপনারা ঘুরতে এখানে ঘুরতে এলে এখানে বসে 5-10 মিনিট টাইম কাটাতে পারবেন। আর এইদিকে দেখতে পাচ্ছেন সব লাইন দিয়ে গুহা, পরপর গুহা। আর গুহার উপরে কারুকার্যগুলো দেখুন, এই যে ঘোড়া, সৈনিক, ভগবান সব, মানে আগেকার যেরকম যেরকম ছিল পুরো সেরকম করা আছে। পাখি, মানে আগেকার দিনের ইতিহাস সব এই দেওয়ালে খোদাই করা আছে। আর এই হচ্ছে উদয়গিরির গুহা, আর উদয়গিরি থেকে খণ্ডগিরি দেখা যাচ্ছে, একবার দেখুন, অসাধারণ লাগছে। এই যে, তো আপনারা চাইলে এখান থেকেও ঘুরে আসতে পারেন। তো এই উদয়গিরিতে এসে একটা ডেট সম্পর্কে জানতে পারলাম। আজকে হচ্ছে নভেম্বরের 19 তারিখ, আর আজকে হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ ডে। মানে গোটা ওয়ার্ল্ডে যত ওয়ার্ল্ড হেরিটেজের আন্ডারে যত স্থাপত্য আছে সব জায়গায় কিন্তু আজকে বিনামূল্যে আপনারা প্রবেশ করতে পারবেন। তো এই উদয়গিরিও কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজের আন্ডারেই পড়ে, আর কোণারক মন্দির যেটা আমরা পরে যাব সেটাও কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজের আন্ডারে পড়ে। তাই এই দুটো জায়গার টিকিট আমরা দিয়েছিলাম প্রথমে, যখন বাসে করে আসছিলাম। অভি যখন টাকা দেয় 350 টাকা পড়েছিল তো নাকি, 350 টাকা পড়েছিল। তো এই দুটো জায়গার টিকিট আমাদেরকে ব্যাক দেবে। কত ব্যাক দিচ্ছে আমাদেরকে? 65 টাকা। 65 টাকা করে আমাদের দুজনের, মানে মাথা পিছু 65 টাকা করে আমরা দুজনে ব্যাক পাবো। মানে অলরেডি দিয়ে দিয়েছে ফোন পেতে। তো দারুণ একটা দিনে ঘুরতে এসেছি। আর গোটা ওয়ার্ল্ডে যত ওয়ার্ল্ড হেরিটেজ আছে সব জায়গায় আজকে ফ্রি 19শে নভেম্বর। আর এই হচ্ছে আমাদের বাস। আমাদের বাসের যত টুরিস্ট আছে এখনও উদয়গিরি থেকে ফেরিনি। বাসের সামনে এখানে ডাব আছে,
তো আমি আর অভি ভাবছি একটু এই রোদের মধ্যে একটু ডাব খেলে ভালোই লাগবে। এইগুলো 40 টাকা করে নিচ্ছে, এগুলো 50 টাকা করে। ভালো দেখে দিয়ে আমরা উদয়গিরি আর খণ্ডগিরি দেখে এখন যাচ্ছি হচ্ছে নন্দনকানন। আর বাসে আমরা বাস জার্নিটা কিন্তু দারুণ মজা করছি নাকি? দারুণ দারুণ, খুব সুন্দর, দারুণ। আর বাসে সব কিছুরই ব্যবস্থা আছে, যে এসি, এই যে উপরে এসি ভেন্ট আছে, পুশব্যাক সিট, সব অসাধারণ। আমরা এখন চলে এসেছি নন্দনকানন জুওলজিক্যাল পার্কের সামনে। আর এই নন্দনকানন স্থাপিত হয়েছিল হচ্ছে 1960 সালে। আর আমাদের বাসে ম্যাক্সিমাম ট্যুরিস্টই জঙ্গল সাফারি করবে, ঠিক আছে? তো সেই জন্য আমাদের বাসের 3টে গ্রুপে ভাগ করে দিয়েছে, এ বি সি। আমি আর অভি পড়েছি সি গ্রুপে। তো আমাদের গাইড দাদা বললো প্রথমে আমরা জুওলজিক্যাল পার্কটা ঘুরে নিই, তারপরে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে জঙ্গল সাফারিতে। আর এই নন্দনকানন শুধু জুওলজিক্যাল পার্ক না, এটি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির মধ্যেও পড়ে। তো প্রথমেই চলে এলাম এই যে ইমু পাখি, এই যে নিচে। প্রচুর আছে, প্রচুর, অনেকগুলো। ये कैसुअरी है, ये भी फ्लाइटलेस बर्ड है, ये भी चिड़िया उड़ नहीं पाएगा, मगर दौड़ेगा घंटे में 40 से 50 किलोमीटर तेजी से दौड़ सकता है, मगर ये इंसान को मार देगा, ये बहुत ही अग्रेसिव है। इसका नाम है कैसुअरी। তো এখন যে পাখিটি দেখলাম সেটিকে বলছে ক্যাসুয়ারি, মানে ইমু পাখির মতোই দেখতে অনেকটা, আর লোমটা পুরোটা কালো। তো এই গাইড দাদা বললো যে এরা মানুষও মেরে দিতে পারে আর খুব অ্যাগ্রেসিভ। इसको बोलते हैं हॉग डियर, और ये ऐसा ही छोटा ही होता है और बड़ा नहीं होगा। এটাকে বাংলায় বলা है कुजो हरिन बोला है। स्पॉटेड डियर, चित्तल हिरन इंडिया के हर जगह पे देखने के लिए मिलता है, एक्सेप्ट पंजाब में नहीं मिलता। देखो এই যে এখানে একটা বাঁদর বসে আছে। ये ट्रॉपिकल और रेन फॉरेस्ट में मिलता है, और ये 12 से 20 साल तक जिंदा रहेगा। और बेसिकली ब्राजील का रेन फॉरेस्ट में भी देखने के लिए मिलता है। আর এই যে সামনে যে বাঁদরটি দেখতে পাচ্ছেন এটি হলো গোটা পৃথিবীর মধ্যে সবথেকে ছোট বাঁদর। হ্যাঁ, মুখটা 1 হাত হবে, মানে সাইজটা। মানে ইঁদুরের যেরকম মুখ হয় ছোট ছোট, ওরকম মুখ, পুরো একদম ছোট, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই যে এই যে এই যে আর এখানে দেখা যাচ্ছে 2টো হিপোপটেমাস, মানে জলহস্তী। নন্দনকানন ঘুরতে ঘুরতে এই যে সামনে দেখতে পেলাম বিশাল একটি ডাইনোসর। আমরা এখন যাব হচ্ছে জঙ্গল সাফারিতে। তো আপনাদেরকে প্রথমেই বললাম যে আমাদের 3টে গ্রুপে ভাগ করা হয়েছে, এ বি সি। তো আমরা সি গ্রুপে আছি। তো এই যে দেখুন সবাইকে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়ে সব গ্রুপে গ্রুপে এই ছোট গাড়িতে নিয়ে যাবে, দিয়ে এক জায়গায় সবাই এক জায়গায় হবো, দিয়ে সেখান থেকে আমরা বড় গাড়িতে করে যাব হচ্ছে সাফারিতে। কি মজা, দারুণ মজা দারুণ লাগছে। অভিজ্ঞতা, দারুণ। মানে ব্যাটারির টোটোতে চেপেছি, এটা হচ্ছে একটু বড় টোটো, একদম মিনিমাম 20 জন মতো চাপা যাবে। তো বন্ধুরা এই যে আমরা চলে এলাম ওয়েলকাম নন্দনকানন সাফারি। আমি আর অভি যে সাফারিটা করছি এটার জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ নাই। আমরা যে 350 টাকাটা দিয়েছিলাম ওই টাকার মধ্যেই কিন্তু আশেপাশের সাইট সিনের যেসব টিকিটগুলো হয়, তারপরে নন্দনকাননের পার্সোনাল যেটা টিকিট, মানে জুওলজিক্যাল পার্কের টিকিট, তারপরে এই সাফারির টিকিট, 350 টাকার মধ্যে কিন্তু আমরা যাবতীয় সব জায়গায় ঘুরছি, সব কিন্তু ইনক্লুডেড আছে। মানে আপনাদেরকে এক্সট্রা কোনো টাকা দিতে হবে না। এই যে বাস, এই বাসে করে আমরা যাব হচ্ছে সাফারিতে। আর বাসগুলো দেখুন ভেতরে যেহেতু হিংস্র জীবজন্তু আছে, বাঘ, সিংহ, সেই জন্য পুরো একদম রড দিয়ে সেপারেট করা আছে। তো আমাদের সাফারি কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই যে বাস চলছে আর জঙ্গল শুরু। তো এবার দেখা যাক স্পট হয় কিনা, কি কি দেখতে পাই। একদম মানে একটা আলাদা মজা লাগছে। এতদিন ভেতরে ভরে থাকতো, আমরা দেখতাম, এখন আমাদেরকে ভেতরে ভরিয়ে ওদেরকে দেখাচ্ছে। আর গাড়ি চলছে, মানে লোকজনের ভেতরে একটা আলাদাই উত্তেজনা, সবাই জানলা দিয়ে এদিক ওদিকে তাকাচ্ছে। দারুণ একটা ব্যাপার কিন্তু। দাঁড়িয়ে আছে দেখ, ও কি লাগছে দেখলো। মানে একদম হাতের কাছে, 10 ফুট হবে,
সেরা সেরা সেরা। আর একটা ছিল, 3টে হাট ছিল যে, আর একটা কোথায় গেল? ভিতরে চলে গেল ভিতরে গেছে গাছতলায় গিয়ে শুলো একজনা। জীবনের প্রথম জঙ্গল সাফারিতে একদম দারুণ নাকি? ফার্স্টে লায়ন, হেভি বনের রাজা, দুর্দান্ত পোজগুলো যা দিচ্ছিল না, সত্যি বনের রাজা এমনি বলে। এর থেকে বড় বড় হেঁটে হেঁটে যাচ্ছে, আমরা যে বাসায় আছি তার সামনে আর একটা বাস ছিল, কিছু মনেই করছে না, ও নিজের তালে হেঁটে যাচ্ছে, বাস আস্তে আস্তে যাচ্ছে পেছন পেছন, মানে কি ক্ষমতা মানে দেখিয়ে দিচ্ছে। এমনি এমনি কিং বলে না নাকি? সেরা। ভালু। এবার আমরা ঢুকছি বিয়ার সাফারি, মানে ভাল্লুক সাফারি। আর এই যে গেটের কাছে একটা ভাল্লুক বসে আছে, এই যে লোক পাচ্ছে, এই যে এই যে পিছনে কাছ থেকে দেখে দেখা, এই যে আমরা এখন প্রবেশ করলাম হারবেভিওর সাফারি, একটা হরিণের প্রজাতি। আর এই যে আমরা দেখতে পাচ্ছি এখন হরিণ, এই যে সামনে একদম রাস্তার ধারে দুটো আছে, এই যে এইখানে ঘাস খাচ্ছে সব। সেরা সেরা। অনেক কটা ময়ূর আছে এখানে, একটা দুটো তিনটে চারটে, প্রচুর ময়ূর আছে প্রচুর। এই ময়ূরটাকে একবার দেখুন কি লাগছে দেখতে। তো আমাদের জঙ্গল সাফারি শেষ হলো। সাফারিতে সব কিছু দেখতে পেয়েছি, শুধু টাইগার দেখতে পাইনি। তো টাইগার মনে হয় জঙ্গলের ভেতর দিকে ছিল, তা যে গাইড দাদা ছিল ও বললো টাইগার দেখা একটু ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, সিংহ যা দেখেছি মানে একদম অসাধারণ অসাধারণ। তো সাফারি কমপ্লিট হলো, দিয়ে আবার আমরা জুয়ের ভেতরে এলাম, এখন পায়ে হেঁটে হেঁটে দেখি আর কি কি দেখা যায়। আর এই যে দূরে দুটো হাতি দেখা যাচ্ছে, বিশাল বড় বড়। ময়ূরও আছে সাথে। আমরা শেষমেশ চলে এলাম বাঘের কাছে, দুটো আছে বিশাল বড় বড়, দেখাই আপনাদেরকে একবার দেখুন। এই যে শুয়ে আছে, এইখানে একটা শুয়ে আছে, আর ওই কোনায় একটা শুয়ে আছে, এই কোনাতে। ওটা জঙ্গলের একটু আড়াল হচ্ছে, দারুণ লাগছে দারুণ। আমরা সাফারিতে তো বাঘ দেখতে পাইনি, কিন্তু জুয়ে যখন ঘুরছিলাম তখন দেখতে পেলাম। এই যে দারুণ লাগছে, বেঙ্গল টাইগার। বেঙ্গল টাইগার। এই যে গাড়িতে করে আমরা ঘুরছি, তো ওটিডিসিতে থাকলে এটা কিন্তু ফ্রি, ওই মানে সব ওই 300-350 টাকার মধ্যে। আজকে আমাদের ওটিডিসি গাইড দাদা আমাদের সোমনাথ দাদা, সোমনাথদার মুখ থেকে শুনে নেবো যে এইখানে নন্দনকানন কেন তৈরি হয়েছিল। বলো দাদা একটু। 1959-এ একটা ভারতবর্ষে একটা এগ্রিকালচার ফেয়ার ফেস্টিভ্যাল হয়েছিল দিল্লিতে। তো সেই সময় প্রত্যেক স্টেটের থেকে কিছু না কিছু জিনিস গেছিলো এক্সিবিশনের জন্যে, কিন্তু যেহেতু উড়িষ্যা অনেক পেছনে ছিল তখন আর তাড়াহুড়োর ভিতরে আর কী করবে, তখন তারা এখান থেকে কিছু লিওপার্ড, বাঘ, হরিণ, ভাল্লুক এগুলোকে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওখানে এক্সিবিশনে দেখায়। যখন ওখানকার লোকেরা জিজ্ঞেস করে যে তোমরা কেন এই বাঘ, লিওপার্ড, ভাল্লুক এগুলোকে কেন নিয়ে এসছো, তখন তারা বলে যে এইটা উড়িষ্যাতে এই অ্যানিমেলগুলো বেশি পাওয়া যায়, আর আমরা চাইছি যে এই বন্য প্রাণী সুরক্ষার জন্যে। তখন এই জিনিসটা ওখানে ভীষণ প্রশংসা পেয়েছিল। প্রশংসা পাওয়ার পরে ফেস্টিভ্যাল শেষ হয়ে যায়, যে যার জায়গায় চলে যায়, যে যার স্টেটে চলে যায়। কিন্তু এই যে অ্যানিমেলগুলো এরা যে নিয়ে গেছিলো জঙ্গল থেকে, যখন ওগুলোকে নিয়ে আসে তখন আর জঙ্গলের ভেতরে ওরা ঠিক মতন সার্ভাইভ করতে পারে না, তখন আর কেউ ওদেরকে কেয়ার করার জন্য কেউ আর আগিয়ে আসে না। তো সেই সময় তাদেরকে রাখা হলো কোথায় না, খণ্ডগিরি উদয়গিরি পাহাড়ের নিচে তাদেরকে টেম্পোরারিভাবে একটা জায়গায় আবদ্ধভাবে রাখা হলো। কিন্তু যেহেতু ওখানে জলের সুবিধা ছিল না, সেজন্য ওর ভেতরে কতগুলো অ্যানিমাল, হরিণ, ভাল্লুক কটা মরে যায়। মরে যাওয়ার পরে তখন হরকৃষ্ণ মাহাতাব, সে একটা ভালো আমাদের চিফ মিনিস্টার ছিল, একটা ফিলোসফার ছিল, ফ্রিডম ফাইটার ছিল, ডক্টরেট ছিল। তখন সে চিন্তা করে যে একটা কটক ভুবনেশ্বর রোডের মাঝখানে একটা চিড়িয়াঘর তৈরি হবে। তখন সেই জায়গাটা সিলেক্টেড করে, কারণ এই জায়গাটা হ্রদ আছে যার নাম হলো কাঞ্জিয়া লেক। তো এই যে নন্দনকাননের টোটাল এরিয়াটা যে জলটা সাপ্লাই হচ্ছে, যেখানে জল না থাকলে অ্যানিমাল থাকবে কী করে, সেই জন্য এই জায়গাটাকে সিলেক্টেড করা হয়। আর এইখানে
এই চিড়িয়াখানাটা বসানো হয়। নন্দনকাননের স্পেসিফিক যে হচ্ছে মানে হচ্ছে নন্দন হলো স্বর্গ, কানন হলো বন, স্বর্গের বনের নাম হলো নন্দনকানন, গার্ডেন গড অফ গার্ডেন্স। তো যেহেতু এখানে অনেক রকমের অ্যানিমেল আছে, কিন্তু দেখুন প্রথমত এখানে নন্দনকানন যদি কেউ ঘুরতে আসবেন তাহলে হাতে সময় নিয়ে আসবেন, আর এটা এই 1-2 ঘন্টায় কিছু হয় না, এটাকে দেখতে হলে মিনিমাম 1-2 দিন দরকার। এটা এরিয়া অনেক বড় এরিয়া। তবে এখানকার মেন যে ফেমাস আছে ওটা হলো হোয়াইট টাইগার, কারণ ভারতবর্ষের বাইরে যতগুলো সাদা বাঘ আছে সব রিবা ঘরানার, মধ্যপ্রদেশের। তবে নন্দনকাননের ভেতরে যেসব সাদা বাঘগুলো আছে এগুলো নন্দনকানন নিজস্ব প্রোডাকশন, ওরা জেনেটিক ব্রিড এখানে করে, নর্মাল টাইগার থেকে সাদা বাঘ বার করে। আর এখানে ওয়ার্ল্ডে প্রথমবার ঘড়িয়ালের ক্যাপটিভিটির মধ্যে ব্রিডিং ঘড়িয়ালের হয়েছিল, যেটাকে বলা হয় মেছো কুমির। তো এখানে ঘড়িয়াল ছিল না, এখানে ওই মেছো কুমির ছিল না, ওই মেছো কুমিরটাকে আনা হয়েছিল জার্মানের ফ্রাঙ্কফুর্ট থেকে, যার নাম রাখা হয়েছিল বজ্রবাহু। এখানে এনে আবদ্ধ জায়গার ভেতরে ব্রিডিংটা নন্দনকানন প্রথম দেখিয়েছে ওয়ার্ল্ডে, পৃথিবীতে। তারপরে তো ভাইজাগ অনেক জায়গায় দেখিয়েছে, কিন্তু ওয়ার্ল্ডে এখানে দেখিয়েছে। এখানে ঘড়িয়ালের ব্রিডিংও হয়, এখানে বাঘের ওপর রিসার্চ হচ্ছে। এখানে আর একটাও বাঘ আছে যেটা দেখা গেল না, যেটাকে বলা হয় মেলানিস্টিক টাইগার, মানে ছেলেটা মেলটা হলো সাদা, ফিমেলটা হলো ইয়েলো, বাচ্চাটা যে আসছে ব্ল্যাক মানে পুরো ব্ল্যাক নয়, যে বাঘের গায়ের ওপরে যে কালো দাগটা চলে ওটার বেশিরভাগ ওর গায়ে এসছে, সেটা ওটাও এখানে জেনেটিক ব্রিড করা হয়েছে, ওটাকে মেলানিস্টিক টাইগার বলা হয়। কিন্তু এখন ওই প্রজাতির বাঘটাও আমাদের শিমলিপাড়েও দেখা গেছে। আর সবথেকে বেশি বাঘের সংখ্যা আমাদের ইন্ডিয়াতে আছে নাগপুরে। হ্যাঁ, আর আমাদের উড়িষ্যাতে প্রায় 23টা হলো ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে আর 2টো ন্যাশনাল পার্ক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম। তো বন্ধুরা, আপনারা সাফারি করে এসে আপনারা যাবেন এই দিক দিয়ে, আর আপনাদের গাড়ি নামাবে ঠিক এই বাঁ দিকটাতে, আর এই ডান দিকে রয়েছে সোজাসুজি ওটিডিসির রেস্টুরেন্ট। তো আপনারা চাইলে এখানেও খাওয়া দাওয়া করে নিতে পারেন। আমরা নিলাম হচ্ছে ভেজ থালি, আমার একটা, অভির একটা, আর আমাদের ভেজ থালি নিল হচ্ছে 150 টাকা করে, আর তার সঙ্গে আমরা ডিমের অমলেট অর্ডার দিয়েছি। ডিমের অমলেট কত নিল? 40 টাকা করে পিস। আমরা এখন নন্দনকানন থেকে বাইরে চলে এলাম, দেখতেই পাচ্ছেন বাসের কাছে। আমরা এখন যাব হচ্ছে সূর্য মন্দিরের উদ্দেশ্যে, এখান থেকে বেরোবো। আর নন্দনকানন থেকে সূর্য মন্দিরের দূরত্ব প্রায় 90 কিলোমিটার। আর এই হচ্ছে সূর্য মন্দিরের গেট। আর সূর্য মন্দিরতে প্রবেশ করতে গেলে 40 টাকা করে লাগে। বাঁদিকে দেখতে পাচ্ছেন এইদিকে হলো টিকিট কাউন্টার। আমরা এখন আছি এই মুহূর্তে কোণারক মন্দির, অর্থাৎ সূর্য মন্দির। আমার আর অভির পেছনেই দেখতে পাচ্ছেন এক অসাধারণ স্থাপত্য। তো এই মন্দির পূর্বগঙ্গা বংশের প্রথম রাজা নরসিংহদেব তৈরি করেছিলেন 1255 খ্রিস্টাব্দে। আর এই সূর্য মন্দির 857 ফুট উঁচু আর প্রায় 200 ফুট চওড়া হচ্ছে এই মন্দির। বিশাল এক মন্দির। তো এখন যা দেখতে পাচ্ছেন এর থেকে আরও বড় ছিল, তো ধ্বংস প্রায় হতে হতে এই মন্দির ধ্বংসাবশেষে পরিণত হচ্ছে আস্তে আস্তে। আর উপরে দেখতে পাচ্ছেন সূর্য মন্দির, আর এইগুলি হচ্ছে সূর্য মন্দিরের চাকা হিসাবে ধরা হয়, এই যে। আর এই সার্কেলটা আপনারা দেখতে পাবেন হচ্ছে 10 টাকার নোটে। আপনাদের কাছে যদি এখন 10 টাকার নোট থাকে তাহলে খুলুন, দিয়ে এই সার্কেলটা মিলান, সেম, মানে এই সার্কেলটাই থাকে হচ্ছে 10 টাকাতে। আর এই সার্কেল দিয়ে আগে সময় মাপা হতো, মানে আগেকার ইঞ্জিনিয়ার কতটা উন্নত ছিল এখনকার দিনের থেকে, সেটাই হলো ব্যাপার। আর সূর্য মন্দির দেখে আমরা এখন বাইরে এলাম। তো বাইরে কিন্তু প্রচুর মার্কেট, মানে কেনাকাটার বলুন, তারপরে কাজু বাদাম এখানে খুব বিক্রি হচ্ছে। এই যে সামনে দেখায় একবার দেখুন, এই যে কেজিতে সব কাজুর প্যাকেট করা। ওদিকে নানান ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই যে এখানে কাজু দেখছেন, প্রচুর কাজু বিক্রি হচ্ছে কিন্তু এখানে। পুরো রাস্তাটাই মার্কেট, এইদিকে মার্কেট, মানে সমুদ্র বিচের ধারে যেমন মার্কেট থাকে ঠিক সেম মার্কেট কিন্তু এই সূর্য মন্দিরের এই সামনেই আছে। তো আমরা এখন কোণারক সূর্য মন্দির থেকে 5 কিলোমিটার দূরে চলে এলাম হচ্ছে এই রামাচণ্ডী মন্দির। এই রামাচণ্ডী মন্দিরে যে দেবীকে দেখলেন, এই দেবী হলো মা দুর্গার একটি অবতার। এই অবতারকেই দেবী চণ্ডী রূপে পূজিত করা হয় এই রামাচণ্ডী মন্দিরে।
কোণারক থেকে 5 কিলোমিটার দূরে হচ্ছে এই মন্দিরটি অবস্থিত। তো এখন যে মন্দিরটি দেখছেন এটি পুরনো মন্দির নয়। পুরনো মন্দিরটি 1600 শতাব্দীতে বাংলা থেকে আসা মুসলিমদের আক্রমণে ভেঙে যায়, তারপরে এই মন্দিরটি তৈরি করা হয়। তো এই রামাচণ্ডী মন্দিরের সামনে গরুগুলো একবার দেখুন, কি ছোট ছোট গরু, দারুণ লাগছে দেখতে। এর আগে পুরীতে এসেছি, এই মিউজিয়াম কিন্তু আমি আগে কোনোদিন ভিজিট করিনি, এটা আমার ফার্স্ট টাইম। এইদিকে মাটি দিয়ে তৈরি করা আছে কারুকার্যগুলো একবার দেখুন, কি অসাধারণ লাগছে। আর এই দিকটাতে দেখুন মা দুর্গার একটি মূর্তি করা আছে, অসাধারণ অসাধারণ। তো বন্ধুরা, আমরা স্যান্ড আর্ট মিউজিয়াম থেকে বাইরে চলে এলাম। তো স্যান্ড আর্ট মিউজিয়াম মানে আপনারা বুঝতে পারছেন নামের ভেতরেই যে সব কিছুই বালি দিয়ে তৈরি। তো ভেতরে প্রচুর কিছু মূর্তি করা আছে, প্রচুর কিছু কারুকাজ করা আছে। তো সব কিছু আর দেখালাম না, আপনারা যখন আসবেন তখন নিজের চোখে দেখে নেবেন। খুব সুন্দর একটি মিউজিয়াম। আর আপনাদেরকে এবার বলি যে আজকে আমরা যে ট্যুরটা করলাম, এই ট্যুরে আমাদের মাথা পিছু মানে প্যাকেজ পড়েছিল হচ্ছে 595 টাকা। আর অন্যান্য জায়গায় যেসব টিকিটের ব্যবস্থা আছে, তো আমি আর অভিত প্রথমেই আপনাদেরকে বলে দিলাম যে 350 টাকা মাথা পিছু করে নিয়েছিল, তো আমাদেরকে আর এক্সট্রা করে টিকিট কাটতে হয়নি। তাহলে এদিকে হচ্ছে 595 আর 350 টাকা। তো এর মধ্যেই আপনারা সব ঘুরে নিতে পারবেন। আর আপনারা যদি ওটিডিসি বাসে যদি ঘুরতে চান, তো আমি ডেসক্রিপশান বক্সে উড়িষ্যা বুক বলে একটা অ্যাপ্লিকেশান আছে, সেখান থেকেই আমি টিকিট কেটেছি অনলাইনে। তো সেই অ্যাপ্লিকেশানে গিয়ে আপনারা টিকিট কাটতে পারেন খুব সহজেই, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। আর আপনারা দেখছেন আমাদের পুরী ভ্রমণের দ্বিতীয় পর্ব, প্রথম পর্ব চ্যানেলে আপলোড করা আছে, তো আমি ডেসক্রিপশান বক্সে আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, তো এক্ষুনি গিয়ে দেখে নিন। আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পুরীর তৃতীয় পর্বে, সেই ভিডিওটাও খুব ফাটাফাটি হবে। পুরীর তৃতীয় পর্বে আসছে হচ্ছে চিল্কা। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পুরীর তৃতীয় পর্বে। টাটা।